চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন। দোদুল্যমান রাজ্যগুলোতেই হবে ফল নির্ধারক। ভোট দিলেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। Enthusiasm from the people. You see it all over the country, all over the world. So many people are counting on the outcome of this election, what it means for our country, and I'll do the very best I can if I'm fortunate enough to win today. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সবসময় চক্রান্ত করছে বিএনপি জামাত। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মাত্র 1 ঘন্টার নোটিসে 27 শর্তে বিএনপিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি পুলিশের। প্রত্যাখ্যান করে 13 নভেম্বরের জন্য অনুমতি চাওয়ার কথা জানালেন ফখরুল। কুমিল্লায় মহাসড়কে যানজট সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান সহ 2 জনকে গুলি করে হত্যা। গুরুতর আহত 3। দলীয় কোন্দলকে দায়ী করলেন আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। বিনা বিচারে 17 বছর কারাগারে আটক থাকার পর জামিন। রাষ্ট্র ও বিচার বিভাগের জন্য লজ্জাজনক হাইকোর্টের পর্যবেক্ষণ। 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। এবং রাজধানীর বিজিএমইএ ভবন দ্রুত ভাঙার নির্দেশ উচ্চ আদালতের। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। রাজককে ঢেলে সাজানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 21 কোটি মার্কিনী তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন। বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হয়ে ভোট চলবে কাল ভোর 6টা পর্যন্ত। নির্বাচনে প্রধান 2 প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প দুজনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে শেষ মুহূর্তের জনমত জরিপে এগিয়ে আছেন হিলারি। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্কের চাপাকুয়া কেন্দ্রে বিল ক্লিন্টনকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন সাবেক এই ফার্স্ট লেডি। আমার অনুভূতি বলে বোঝানো যাবে না। পুরো দেশ চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়। আজকের নির্বাচনে জয় পেলে নিজের সবটা দিয়ে দেশের জন্য কাজ করব। এর কয়েক ঘন্টা পরই ম্যানহাটনের ভোট কেন্দ্রে স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ভোট দেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনিও নির্বাচনে জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। নির্বাচনে আমরাই জিতব। নিউ ইয়র্কের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায়। সময়ের তারতম্যের ভিত্তিতে কোনো রাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা 7টা, আবার কোনো কোনো রাজ্যে রাত 8টা কিংবা 9টা পর্যন্ত চলবে ভোট। দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় ভোট দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানান মার্কিনীরা। আমি হিলারির বেশ ভক্ত। প্রথমে তিনি যখন প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন, অনেক দুঃখ পেয়েছিলাম। এবার আমি তাকে ভোট দিতে পেরে অনেক খুশি। আমি এমন একজন প্রার্থীকে ভোট দিয়েছি যার মূল্যবোধের সঙ্গে আমার ও আমার পরিবারের মূল্যবোধে মিল রয়েছে। আশা করি নির্বাচনে জয়লাভ করে ট্রাম্প দেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনবে। আমাদের পরিবর্তন দরকার, কিন্তু ট্রাম্পের মতো মানুষের নেতৃত্বে পরিবর্তন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি হিলারিকে ভোট দিলেও আমার অনেক প্রতিবেশী আছেন যারা ট্রাম্পকে পছন্দ করেন। নির্বাচন চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে রিপাবলিকানদের বিরুদ্ধে ভোটের দিন ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আনা হলেও তা আমলে নেননি আদালত।
যুক্তরাষ্ট্রের 58তম এই প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় 21 কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে 4.5 কোটিরও বেশি মার্কিনী আগাম ভোট দিয়েছেন। তাদের এর রায়ের উপর নির্ভর করছে কে হচ্ছেন 45তম মার্কিন প্রেসিডেন্ট। ইতিহাস তৈরি করে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন হিলারি, নাকি বিশ্বকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। এক্ষেত্রে থার্ড পার্টি হিসেবে পরিচিত লিবার্টারিয়ান পার্টির প্রার্থী গ্রে জনসন এবং গ্রিন পার্টির জিল স্টেইনের প্রাপ্ত ভোটও প্রভাব ফেলতে পারে। এর মধ্যেই সবশেষ জরিপেও হিলারি ক্লিন্টনের জয়ের আভাস পাওয়া গেছে। এক জনমত জরিপের ভিত্তিতে রয়টার্স জানায় হিলারির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা 90%। তবে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের প্রত্যাশিত উপস্থিতি না থাকলে হিলারি পিছিয়ে পড়তে পারেন। পাশাপাশি নিবন্ধিত শ্বেতাঙ্গ ভোটারদের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণ থাকলে এবং দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর রায় রিপাবলিকানদের পক্ষে গেলে ক্ষমতায় আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনও স্বাধীনতার পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতের চক্রান্ত থেকে দেশকে রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে যৌথ সভায় তিনি একথা বলেন। এ সময় উন্নয়নের গতিধারা বজায় রাখতে আগামী নির্বাচনেও দলকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। টুঙ্গিপাড়া থেকে আরো জানাচ্ছেন নিজাত সৌমিক। গেল অক্টোবরে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক টুঙ্গিপাড়ায়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভা। মনে করি যে আমরা যথেষ্ট সফল। সভার শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত, তাই সতর্ক থাকতে হবে সবাইকে। যখনই বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে একটু উন্নত হয়, যখনই দেশে বিদেশি বিনিয়োগ আসার একটা সুযোগ হয়, যখনই বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে শুরু করে, ঠিক তখনই 71 পরাজিত শক্তির দোসর এবং যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী জামাত বিএনপি এদের একটা চক্রান্ত ষড়যন্ত্র সবসময় সারা দেশে কাজ করছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। এ ব্যাপারে সমগ্র দেশবাসীকে আরো সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের প্রান্তিক জনগণের উন্নয়ন হয় উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, আগামীতেও জনগণের সমর্থন পেতে নেতাকর্মীদের কাজ করতে হবে। গ্রামের দিকে পড়ে থাকা মানুষগুলির ভাগ্য পরিবর্তনে একমাত্র আওয়ামী লীগই কাজ করে, আর কেউ করবে না। আমরা আশা করি 2019 সালের মধ্যে যে নির্বাচন হবে সেখানেও তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখবে, আর সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। এর আগে বেলা 12টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এই সময় ছোট বোন শেখ রেহানা সহ দলের নেতাকর্মীদের নিয়ে দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায়। এই সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দিলেন। ইজাত সৌমিক, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 13 নভেম্বর বিএনপির সমাবেশ করার নতুন কর্মসূচি ঘোষণার 1 ঘণ্টা পর অনুমতি দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজই সমাবেশ করতে বলে ঢাকা মহানগর পুলিশ। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, যেখানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়নি সেখানে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। 7 নভেম্বর উপলক্ষে প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান এবং পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে অনুমতি পায়নি বিএনপি। অনুমতি ছাড়া সমাবেশ করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলেও মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে বিপুল সংখ্যক পুলিশ। সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ করতে না দেওয়া সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করে আগামী 13 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করেন তিনি। এই অনুমতি না দেয়া এটা কিন্তু আপনার সংবিধান লঙ্ঘনের সামিল, কারণ আমাদের সংবিধানে খুব স্পষ্ট করে বলা আছে সভা সমিতি করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। আগামী 13 নভেম্বর আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিন। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 27টি শর্তে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার দুপুর 2টা থেকে শুরু করে বিকেল 5টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয় নির্দেশনায়। তবে পুলিশের এই অনুমতিকে দুঃখজনক অভিহিত করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো মিলনায়তনে আলোচনা সভা নয়, খোলা স্থানে জনসভার অনুমতি চেয়েছে বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা কোনো দরখাস্ত করিনি যে আমরা করব।
ওখানে আলোচনা সভা করব, কারণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা, সমাবেশ তো হয় না। আমরা যখন ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমাবেশই করব, তখন তো আর পুলিশের ওইটা তো আর কিছু বলার নেই। আমরা তো আইনি প্রক্রিয়া মেনেই সমস্ত কাজ করছি, দরখাস্ত দিয়েছি। এতে বুঝতে হবে যে এটা অশুভ উদ্দেশ্য। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। বিমানবন্দরের গেটে দুর্বৃত্তের হামলার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, তবে মন্ত্রী বললেন নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এবং গাইবান্ধায় জমি দখল নিয়ে সাঁওতালদের সঙ্গে চিনিকল শ্রমিকদের সংঘর্ষের দুদিন পর এক সাঁওতালের লাশ উদ্ধার, আরও 4 জন নিখোঁজের দাবি স্থানীয়দের। ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলেই হত্যা করা হয়েছে কুমিল্লার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন সরকারকে, এমনটা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। নিহত মনিরের রাজনৈতিক সহকর্মীরা মনে করেন জনপ্রিয়তায় কাল হয়েছে তার। সকালে গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় মনির সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা থেকে আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে কয়েকজন সহযোগী সহ বাড়ি থেকে বের হয়েছিলেন জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন সরকার। গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি করে মনিরের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মনির সহ বাকিদের গুলি করে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। রাস্তা ফাঁকা ছিল, পরে হঠাৎ জ্যাম লাগে, গাড়ির একটা গ্লাস খুঁজছে ভাই, কি মাথা বার করছে ভাই গুলি। আহতদের দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে মনির সহ আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান দলীয় কোন্দলের জের ধরেই হত্যাকাণ্ড। বিষয়টা হচ্ছে আমরা এখন অনুভব করতে পারছি যে আসলে রাজনৈতিক কোন্দলের কারণে সমস্যাটা হচ্ছে আর কি। প্রতি মাসে 20 লাখ টাকা করে চাঁদা আছে। সুহেল শিকদার, সবুজ, জুলাস, হাসান, মোহাম্মদ আলী, রাসেল, সুমন, লালন 10-15টা পিস্তলে চাপাড়ি আইয়া নগদ কয়েকটা বাড়ি থেকে গুলিমুলি করে গ্লাসটি ভাঙল। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মনির হোসেন। তার রাজনৈতিক সহকর্মীরা বলছেন জনপ্রিয়তাই কাল হয়েছে তার। চেয়ারম্যান হওয়ার আগে ভাইস চেয়ারম্যানের সাথে তার দ্বন্দ্ব ছিল। সে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান হয়েছে, এই জন্য তার অনেক শত্রু আছে। আপনারা শুধু সুষ্ঠু বিচার চাই। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মনিরের গাড়িটিও। হত্যার কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। আমরা বিষয়টি দেখছি, অনুসন্ধান এবং মামলা হবে, নিয়মিত মামলা হবে এবং আমাদের টিম কাজ করছে। তিতাসে এমনি কিছু গ্রুপিং আছে, কিন্তু এই ঘটনার সাথে কে কে কি বিষয়ে এখনো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটি প্রথম নয়, এর আগেও কয়েক দফা চেয়ারম্যান মনির হোসেনের উপর হামলা চালানো হয়েছিল বলে জানান তার স্বজনরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, কুমিল্লা। দর্শক, আমরা আগেই জানিয়েছি চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে প্রধান 2 প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প দুজনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে শেষ মুহূর্তে জনমত জরিপে এগিয়ে আছেন হিলারি। নির্বাচনের খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন তুষার আব্দুল্লাহ। জাফর, নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে ভোটের খবর হচ্ছে যে গত 2008 এবং 2012 যে প্রেসিডেন্ট নির্বাচন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তার চেয়ে কিন্তু ভোটার সংখ্যা ভোট কেন্দ্রগুলিতে বেশি, ভোটার উপস্থিতি অনেক বেশি। যেটা ধারণা করা হচ্ছিল যে হিস্প্যানিক এবং যারা আফ্রো আমেরিকান যে ভোটাররা আছেন তারা ভোট কেন্দ্রে আসেন কিনা, সেই সংখ্যা থেকে কিন্তু সেই আশঙ্কা কিন্তু মিথ্যে প্রমাণিত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি অঙ্গরাজ্যেই হিস্প্যানিক এবং আফ্রো আমেরিকান ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে যেহেতু এবার আগাম ভোটারের সংখ্যা বেশি ছিল, প্রায় 4.5 কোটি ভোটার ছিলেন এবং আগাম ভোট দিয়েছেন, এবং এই যে 21 কোটি ভোটারের যে বাকি যারা আছে তাদের একটা বড় অংশ ভোট কেন্দ্রমুখী। এখন আমরা নিউ ইয়র্কের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে ভোর 6টা থেকে এখন পর্যন্ত দর্শক, কারিগরি ত্রুটির কারণে আপাতত তুষার আব্দুল্লাহ আমাদের সাথে আর যোগ দিতে পারছেন না। ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনে নিউ ইয়র্কে কিন্তু ব্যাপক সংখ্যক মার্কিন ভোটার ভোট দিতে সমবেত হয়েছিলেন।
চলে যাচ্ছি পরের খবরে। খাদ্যবান্ধব কর্মসূচিকে নিয়ে পাওয়া সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এখন পর্যন্ত পাওয়া 90টি অভিযোগের মধ্যে 80টির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী আবারও হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতে এই কর্মসূচিকে বিতর্কিত করতে দেবে না সরকার। সকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বইটি অভিযোগ আমাদের কাছে এসছে, তার মধ্যে আমরা কিন্তু প্রায় 80টি অভিযোগ আমরা কিন্তু এই পর্যন্ত নিষ্পত্তি করেছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। বাকি অভিযোগগুলোর তদন্ত চলছে এবং আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে র্যাব, দুদক সবাই কিন্তু এই ব্যাপারে তৎপর। আমাদের নির্দেশ আছে, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের নির্দেশ আছে, আমাদের অনুরোধ আছে তাদের প্রতি এই কর্মসূচি থেকে বিতর্কিতের ঊর্ধ্বে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করণীয় সবাই তা করছে, প্রশাসন সেভাবে করছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এবং এখন কমে আসছে, কিন্তু এখন অনেক ভুয়া কার্ড হোল্ডার তাদের কার্ড ফেরত দিচ্ছে, এখন অনেক কমে আসছে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এই 1 মাসের মধ্যে আমরা এটাকে শূন্যের কোটায়, এই বিতর্ক বা এই অনিয়মকে আমরা প্রায় শূন্যের কোটায় নিয়ে আসতে সক্ষম হব। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভেঙে ফেলা সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। রায়ে ভবনটি নিজেদের খরচেই দ্রুত ভেঙে ফেলতে বলা হয়েছে কর্তৃপক্ষকে, আর তা না ভাঙলে রাজককে 3 মাসের মধ্যে ভেঙে ফেলতে বলা হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষর শেষে এই রায় প্রকাশ করা হয় বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এর আগে গত 2 জুন ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। জমির মালিকানা ও জলাধার আইন লঙ্ঘন করে ভবনটি নির্মাণ করায় এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজককে এখনই ঢেলে সাজাতে হবে, তা না হলে পরিকল্পিত নগরায়ন সম্ভব নয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি ব্যর্থতার নিদর্শন এই ভবনটি। ঢাকের ডগায় ভবনটি হয়েছে অনুমোদনহীনভাবে, এর জমির মালিকানার কোনো স্থিরতা নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ঢেলে সাজানোটা এখন সময়ের ব্যাপার মাত্র। যদি তা না করা যায়, এই নগরীকে পরিকল্পিত নগরায়নে নেওয়া যাবে না। এই বিনিয়োগ যে নষ্ট হলো, তাদের সকলকে দায়বদ্ধতার মধ্যে আনা দরকার। এই দায়বদ্ধ সংস্কৃতি না থাকার কারণেই এই ভবন তৈরি হয়, দায়বদ্ধ সংস্কৃতি না থাকার কারণেই রাজক যা ইচ্ছা তাই করে। রাত 11টার সময় আরো থাকছে। বিপিএল এর প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে 29 রানে হারিয়ে শুভ সূচনা চিটাগাং ভাইকিংসের। বরিশালের বিপক্ষে সহজ জয় পেল ঢাকা ডায়নামাইটস। হত্যা মামলায় বিনা বিচারে 17 বছর কারাগারে থাকা শিপনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি JBM হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে এই আদেশ দেন। বিনা বিচারে 1.5 যুগ কারাগারে থাকার এই ঘটনাটি বিচার বিভাগ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও পর্যবেক্ষণে বলেন হাইকোর্ট। শিপন বর্তমান বয়স 43 বছর। 17 বছর আগে 2000 সালে 26 বছরের টগবগে যুবক শিপনকে হত্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। সেই থেকেই জীবনের প্রায় অর্ধেক সময় বিনা বিচারে কারাগারের অন্ধকারে কেটে যায়, আর বাইরে বিচারের বাণী কেটেছে নিভৃতিতে। বছরের পর বছর কাটলেও মামলা আটকে আছে আদালতের 4 দেয়ালে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে টনক নড়ে উচ্চ আদালতের। শিপনকে হাজির করা হয় আদালতে। তার মুখে শুনেন বন্দিদশার পেছনের করুণ গল্প। 1994 সালে রাজধানীর পুরান ঢাকায় 2 মহল্লার দ্বন্দ্বে একজন নিহত হলে শিপন সহ 6 জনকে আসামি করে মামলা করা হয়। এর মধ্যে 4 আসামি 1 যুগ আগেই জামিন পেয়েছেন, কিন্তু মামলা পরিচালনার সামর্থ্য না থাকায় অন্ধকার কুঠুরিতেই কেটে যায় 1.5 যুগ। এখানেই শেষ নয়, হত্যা মামলায় গ্রেফতারের আগে বাদীপক্ষ তার 1 হাত কবজি থেকে কেটে নেয়। মঙ্গলবার তাকে জামিনের আদেশ দেন হাইকোর্ট। উচ্চ আদালত তার জামিন আদেশে বলেন, বিনা বিচারে কারাগারে রাখার এই ঘটনা বিচার বিভাগ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক। বিনা বিচারে আছে, আপনারা সাক্ষী আনতে পারেন না, তো এটা শুধুমাত্র রাষ্ট্রের ব্যর্থতা না, এটা বিচার বিভাগেরও ব্যর্থতা, এবং এটা বিচার বিভাগ রাষ্ট্র উভয়ের জন্য লজ্জাকর, এবং এটা সংবিধানের সাথে স্পিডি ট্রায়ালের যে বিষয়টা ওইটার সাথে সাংঘর্ষিক। আদালতের এই রায়ের পর বাকরুদ্ধ হয়ে পড়েন শিপন। জানান, মুক্তি পেলে বাবা মায়ের কাছেই ফিরে যাবেন তিনি। 17 বছর বিনা বিচারে ছিলেন, রাষ্ট্রের কাছে আপনার কোনো চাওয়া আছে? জেলতে বেরোতে পারলেই হয় ভাই, দোয়া করেন যাতে বেরিয়ে যান। অনেক বছরে
ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, মামলা দীর্ঘসূত্রিতার জন্য দায়ীদের আইনের আওতায় আনা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে। নির্দোষ প্রমাণিত হলে নিশ্চয়ই সে কম্পেনসেশন চাইতে পারে এবং যারা এই জন্য দায়ী তাদের পক্ষ করা দরকার। তাহলে পরে আমার মনে হয় এই ধরনের গাফিলতির জন্য একেবারে নিরপরাধ ব্যক্তি দীর্ঘদিন 10 বছরের ঊর্ধ্বে এই জেলে থাকতে হবে না। কারাগার সূত্র মতে 5 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে থাকা আসামির সংখ্যা 5 শতাধিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এই ঘটনায় সব নিরাপত্তা বাহিনী এবং এজেন্সি নিয়ে একটি সমন্বিত তদন্ত কমিটি গঠন করা হবে। পরে আনসারের পরিচালক জানান, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি হাতে ঢুকে পড়া এক যুবকের আঘাতে নিহত হন এক আনসার সদস্য। আহত হন আরও 3 নিরাপত্তারক্ষী। এই প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিযুক্ত সব সংস্থার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, আনসার সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক হওয়ায় বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাকে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আরও পদক্ষেপ গ্রহণে নিরাপত্তা সংস্থা এবং এজেন্সিকে নিয়ে একটি সমন্বিত তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা আমরা গত বেশ কিছুদিন ধরে গড়ে তুলেছি, সেই ক্ষেত্রে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করছি না। যে আমাদের এয়ারপোর্টে এই ধরনের ঘটনার চেষ্টা হতে পারে, কিন্তু তাকে প্রতিহত করার মতো যে সক্ষমতা, যে যোগ্যতা, এটা আমাদের সেটা অব্যাহত আছে। সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে এর সাথে কোনো জঙ্গি কানেকশন আছে কিনা। আনসারের ঢাকা মহানগরের দায়িত্বে থাকা এই কর্মকর্তা জানান, নিরাপত্তার বিষয়ে সার্বক্ষণিক সচেষ্ট আছেন তারা। সে বড় ঘটনা যদি ঘটে সেই বিষয়গুলো চিন্তা করে আমরা দিন আমাদের প্রস্তুতি দিন বাড়ছে। আরো 100 জন লোক আমাদের বাড়ানোর প্রয়োজন। এদিকে বিমানবন্দরের প্রবেশ পথে আগে অনেক বহিরাগতদের আনাগোনা থাকলেও বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট বিদেশগামীরা। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, তো আমি দেখেছি অত ডিফারেন্ট কিছু না, ভালোই আছে আসলে। আজকে তো আমরা বাইরে যেরকম দেখলাম, ডেফিনেটলি উই আর হ্যাপি। এদিকে শিহাব নামে পরিচয় দেওয়া হামলাকারী পরিচ্ছন্নতা কর্মীর পোশাক পরে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করলেও সে একে ট্রেডার্সের কর্মী নয় বলে জানান বিমানমন্ত্রী। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখল নিয়ে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও সুগার মিল শ্রমিকদের সংঘর্ষের 2 দিন পর আরও এক সাঁওতালের লাশ উদ্ধার করা হয়েছে। সাঁওতালদের অভিযোগ, হত্যার পর তার লাশ ধান খেতে ফেলে রাখা হয়। এলাকাবাসী জানায়, গত রাতে রংপুর সুগার মিল সংলগ্ন সাহেবগঞ্জ এলাকার একটি ধান খেতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে আজ বিকেলে মঙ্গল মার্ডির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সাঁওতালদের অভিযোগ, পুলিশের অভিযানের সময় আটক মঙ্গল মার্ডিকে হত্যা করা হয়েছে। এর আগে গুলিবিদ্ধ হয়ে আরও একজন নিহত হয়েছে বলেও দাবি করে তারা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জেলার কমিউনিস্ট পার্টির নেতারা। গত রোববার রংপুর সুগার মিলের অধিগ্রহণ করা জমি নিয়ে সাঁওতালদের সঙ্গে মিলের শ্রমিকদের সংঘর্ষ হয়। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 15 নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকালে সিলেটে আদালতের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল আহাদ চৌধুরীর কাছে চার্জশিট তুলে দেন মামলার তদন্তকারী কর্মকর্তা, যেখানে মামলার একমাত্র আসামি হিসেবে বদরুলকে অভিযুক্ত করা হয়। এদিকে চার্জশিট দেয়ায় সন্তোষ প্রকাশ করে বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার বাবা। এছাড়া চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, রোববার স্কয়ার হাসপাতালে খাদিজার হাতে ও মাথায় অপারেশন সফল হওয়ায় তার স্বাভাবিক অবস্থায় ফিরতে আর তেমন কোনো শঙ্কা নেই। এবার খেলার সময়। বিপিএলের খবর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে গেল আসরের রানার্স আপ বরিশাল বুলসের বিপক্ষে সহজ জয় পেয়েছে তারকাখচিত ঢাকা ডায়নামাইটস। টস হেরে আগে ব্যাট করে মুশফিক নাফিসের 50-তে 148 রান সংগ্রহ করে বরিশাল বুলস। জবাবে মেহেদী মারুফের অপরাজিত 75 রানে 8 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সাকিবের দল ঢাকা।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 10 রানে শামসুর রহমান ও 29 রানে মুনাবিরাকে হারায় বরিশাল। ডেভিড মালান ও আউট হয়ে সাজঘরে ফেরেন দ্রুতই। এ সময় বরিশালের রানের চাকা সচল রেখে 82 রানের জুটি গড়েন অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস ও মুশফিকের 50-তে 148 রানের পুঁজি পায় বরিশাল। তারকা সমৃদ্ধ ঢাকা ডায়নামাইটসের 9 বোলারের মধ্যে মোহাম্মদ শহীদ 21 রানে নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মারকুটে শুরু করেন মেহেদী মারুফ ও লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। দলীয় 88 রানে সাঙ্গাকারা ব্যক্তিগত 30 রানে আউট হলেও তাণ্ডব চালাতে থাকেন মেহেদী মারুফ। মাত্র 30 বলে টি20তে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন এই ওপেনার। মাঝে সাকিব 20 রানে ফিরে গেলেও 75 রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন মারুফ। এদিকে চতুর্থ আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 29 রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন। ভোট দিলেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সবসময় চক্রান্ত করছে বিএনপি জামাত। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মাত্র 1 ঘন্টার নোটিসে 27 শর্তে বিএনপিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি পুলিশের প্রত্যাখ্যান করে 13 নভেম্বরের জন্য অনুমতি চাওয়ার কথা জানালেন ফখরুল। কুমিল্লায় মহাসড়কে যানজট সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান সহ 2 জনকে গুলি করে হত্যা। গুরুতর আহত 3। দলীয় কোন্দলকে দায়ী করলেন আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। বিনা বিচারে 17 বছর কারাগারে আটক থাকার পর জামিন। রাষ্ট্র ও বিচার বিভাগের জন্য লজ্জাজনক পর্যবেক্ষণে হাইকোর্ট। 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। এবং রাজধানীর বিজিএমইএ ভবন দ্রুত ভাঙার নির্দেশ উচ্চ আদালতের। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। রাজককে ঢেলে সাজানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।